পৃথিবীর ইতিহাসে যে কটি বর্বর এবং অমানবিক প্রথা ছিল তার মধ্যে সতীদাহ প্রথা সব থেকে বেশি নির্মম, যেখানে একদল মানুষ বর্বরতার সব সীমা পার করে ফেলেছিল। বাড়িতে মায়েরা যখন রান্না করে তখন অনেক সময় গায়ে গরম তেল ছিটে আসে। মায়েরা সেই কষ্ট মুখ বুজে সহ্য করে নেন, কিন্তু তাদের এই নীরবতাকেই হাতিয়ার করে একসময় তাদেরকে ছুড়ে দেওয়া হতো মৃত স্বামীর জ্বলন্ত চিতায়। আর সেখানে তার আর্তনাদ চাপা দেওয়ার জন্য জোরে জোরে ঢাক ঢোল বাজানো হতো। কিন্তু কি করে এই নিষ্ঠুর প্রথা এসেছিল? কি ছিল এই সতীদাহ প্রথার ইতিহাস? সময়টা ছিল অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগ। ঝোপ জঙ্গলে ভরা গঙ্গার পাড় থেকে মাঝে মধ্যে ভেসে আসতো ঢাক ঢোল কাসর ঘন্টার আওয়াজ। যাদের কানে সেই শব্দ পৌঁছাতো তারা বুঝতে পারতেন কি ঘটছে। আকাশ ফাটা সেই আওয়াজই বলে দিত কোনো অল্প বয়স্ক মেয়ের সহমরণের কাহিনী। সতী নামটা এসেছিল দেবী সতীর থেকে। তিনি ছিলেন রাজা দক্ষের কন্যা, একই সাথে দেবাদিদেব শিবের স্ত্রী। দক্ষ মেনে নিতে পারেননি তার মেয়ে কোনো শ্মশানবাসী ভবগুরুকে বিয়ে করুক। একদিন সতীর সামনে শিবকে দক্ষ কঠোর ভাষায় তিরস্কার করেন। স্বামীর অপমান সহ্য করতে না পেরে সতী নিজের জীবন ত্যাগ করেন। তবে হিন্দু ধর্মের আদি গ্রন্থ বেদ এই সতীদাহ প্রথাকে সমর্থন করে না। এমনকি অথর্ব বেদে বিধবা মহিলাদের পুনরায় বিবাহের কথা বলা আছে। তাহলে এই নির্মম ধারণা কিভাবে এলো? কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে ভারতীয় উপমহাদেশের নারীরা তাদের স্বামীর প্রতি একনিষ্ঠ হয় এবং স্বামীর মৃত্যুর পর তারা নিজেদের জীবনকে নরক মনে করে। তাই প্রাচীনকালে দেখা যায় অনেক রানী রাজার মৃত্যুর পর নিজেকে স্বামীর চিতায় আহুতি দিয়েছে। তবে অনেক ঐতিহাসিক মনে করেন এই সতীদাহ প্রথা উত্তর ভারত থেকে বিস্তার করেছিল। যখন উত্তর ভারতে আফগান বা অন্য জাতি আক্রমণ করত তখন যুদ্ধে হার নিশ্চিত হলে রাজপুত রানীরা এবং শহরের সমস্ত মহিলারা একসাথে আগুনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করত নিজেদের সম্মান রক্ষা করতে। কিন্তু ইতিহাস ঘেটে দেখা যায় সতীদাহ কিন্তু এখান থেকে সৃষ্টি হয়নি। যখন আলেকজান্ডার ভারতে এসেছিলেন তখনও এখানে কিছু ঐতিহাসিক সতীদাহের কথা তাদের লেখায় উল্লেখ করেছিলেন। আবার রাজা হর্ষবর্ধনের মা রানী যশোমতী রাজা প্রভাকর বর্ধনের চিতায় ঝাঁপ দিয়েছিলেন। তবে এগুলো বেশিরভাগই ছিল স্বইচ্ছায় মৃত্যুবরণ। কিন্তু বাংলায় যে নির্মম সতীদাহ প্রথা হয়েছিল তা বেশিরভাগই ছিল জোরপূর্বক। অষ্টাদশ শতাব্দী পর্যন্ত রাজস্থানের রাজপুতদের প্রধান প্রথা ছিল এই সতীদাহ। তাতে অবশ্য সমাজের নিম্ন শ্রেণীর লোকেরা অংশ নিত না। ভারতের অন্যান্য অঞ্চলেও এই সতীদাহ প্রথা ছিল না। তবে অষ্টাদশ শতাব্দীর শেষে আচমকাই অন্যান্য প্রদেশকে পিছনে ফেলে অবিভক্ত বাংলায় সতীদাহ প্রথা বেড়ে যায়। এর মূল কারণ ছিল নিম্ন শ্রেণীর মানুষেরাও সমাজের উঁচু স্থানে বসতে চাইত। তাদের মধ্যে সতীদাহ প্রথা চল হতেই সমস্যা বেড়ে যায়, যার ফলে অবিভক্ত বাংলাদেশে বেশি সতীদাহ হতে থাকলো। বিশেষত কলকাতা থেকে হুগলি জেলার মধ্যে এর চল ছিল বেশি। সতীদাহের ইতিহাস ঘাটলে বরাহনগর ও বাঁকুড়া সতীঘাটের উল্লেখ পাওয়া যায়। আরও দেখা যায় হুগলি, বর্ধমান, নদিয়া, 24 পরগনা ও কলকাতা শহরতলির মেয়েরাই সব থেকে বেশি সতী হতেন। তার মধ্যেই রয়েছে কলকাতা লাগোয়া বরাহনগরও। খুব কম নারী ছিল যারা দাউ দাউ করে জ্বলতে থাকা আগুনের দিকে স্বর্গের মোহে পড়ে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে যেত। কেউ কেউ চিৎকার করে কাঁদত, ছেড়ে দিতে বলতো। আর এই আওয়াজ যাতে কেউ না শোনে তাই সব যাত্রীরা ঢোল মাদল বাঁশির আওয়াজে ভরিয়ে তুলত। অনিচ্ছুক মেয়েদের খাওয়ানো হতো আফিম জাতীয় ওষুধ যেন তারা অজ্ঞান হয়ে পড়ে। কাউকে মাথার পিছনে আঘাত করে অজ্ঞান করে ফেলা হতো। তবে এখানে লক্ষ্য রাখা হতো আঘাত আবার এত জোরে না হয় যাতে সেই মেয়েটা মরেই যায়। রীতি অনুযায়ী জীবিত পোড়াতে হবে, তাহলে স্ত্রী পরবর্তী জন্মে উঁচু বংশে জন্মাতে পারবে। ভাগ্য ভালো হলে এই স্বামীর স্ত্রী হয়েই। সমাচার দর্পণে প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী ভারতবর্ষে সতীদাহের ঘটনা 1815 সালে 380টি, 1816 সালে 442টি, 1817 সালে 696টি। এসব সতীদের বেশিরভাগের বয়স ছিল মাত্র 20 বছর এবং তার কমও ছিল অনেকের। 1815 সাল থেকে 1828 সালের মধ্যে কেবলমাত্র অবিভক্ত বাংলায় 8134টি সতীদাহের ঘটনা ঘটে। আর এই প্রথা অসাধু ব্রাহ্মণদের মাধ্যমে খুব বেশি পরিমাণে ছড়িয়েছিল। 1812 সালে রাজা রামমোহন রায় সতীদাহ বিরোধী আন্দোলন শুরু করেন। তিনি দেখেছিলেন তার বৌদিকে জোর করে চিতায় তুলতে। শ্মশানে শ্মশানে ঘুরে তিনি মৃতের বাড়ির লোকজনকে বোঝানোর চেষ্টা চালিয়ে যান। তিনি তার লেখায় প্রমাণ করেন হিন্দু শাস্ত্রে সতীদাহের কথা বলে না। ইস্ট ইন্ডিয়া কোম্পানি মূলত ব্রাহ্মণদের চড়াতে চাইতো না, তাই শক্তভাবে সতীদাহ প্রথার বিরোধিতা তেমনভাবে হয়নি। 1828 সালে লর্ড উইলিয়াম বেন্টিং অনেক দায়িত্ব মাথায় করে ভারতের গভর্নর হয়ে আসেন। রাজা রামমোহন রায়ের তৎপরতায় এবং লর্ড বেন্টিং এর সহযোগিতায় 4 ডিসেম্বর 1829 সালে লর্ড বেন্টিং জারি করেন সতীদাহ নিষিদ্ধ ও সতীদাহের সাথে জড়িত ব্যক্তিদের ফৌজদারি আদালতে শাস্তির ব্যবস্থা হবে। 1830 সালের মাঝে বোম্বে, মাদ্রাজেও আইনের হাত প্রসারিত হয়।
বাংলা, বিহার, উড়িষ্যার কয়েক হাজার কট্টর ধর্মাবলম্বী পিটিশন করেন এই আইনের বিরুদ্ধে। তাদের মতে ইংরেজ সরকার তাদের ধর্মীয় বিষয়ে নাক গলাবার চেষ্টা করছে। ব্যাপারটা লন্ডনের প্রিভি কাউন্সিলিং পর্যন্ত গড়ালে রাজা রামমোহন রায় উল্টো আইনের পক্ষে পিটিশন করেন। প্রিভি কাউন্সিল আইনের পক্ষেই মত দেন। তখনও ভারতের সব অঞ্চল সতীদাহ বিরোধী আইন করেনি। ভারতে পুরোপুরি সতীদাহ আইন বন্ধ হতে সময় লেগে যায় 1861 সাল পর্যন্ত। রাজস্থানের মেবারে অনেকদিন পর্যন্ত এই প্রথা টিকে ছিল, কিন্তু জনগণের মাঝে সতীদাহ বিরোধী সচেতনতা তখন তুঙ্গে। মহারানা স্বরূপ সিং মারা গেলে তার কোনো স্ত্রী তার সাথে সহমরণে যেতে রাজি হয়নি। প্রত্যন্ত অঞ্চলের দিকে এই আইন জারি করে সতীদাহ বন্ধ করা যায়নি, লুকিয়ে লুকিয়ে সতীদাহ চলছিলই। প্রথা যখন সামাজিক নিন্দার শিকার হতে শুরু করে, তখন ধীরে ধীরে ভারত থেকে সতীদাহের মতো শতবর্ষের কুপ্রথা একেবারে বিলুপ্ত হয়ে যায়। বন্ধুরা, সমাজে পুরুষরা তাদের আধিপত্য ধরে রাখার জন্য এমন বহু অমানবিক প্রথা চালু করেছিল যাতে নিপীড়িত হতে হতো মহিলাদের। বর্তমান সভ্যতা এখনো অনেক নিয়ম আছে যা মহিলাদের বন্দী করে রাখার উদ্দেশ্যে তৈরি হয়েছে। কেমন লাগলো আজকে ভিডিও আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিন বন্ধুদের সাথে। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।